untold story of Delhi Taj Palace Hotel বেরোবে? দেখুন, আমাদের দুজন বিধায়ক উপনির্বাচনে জিতে যারা এসেছেন, দুই বিধায়ক তারা শপথ নিতে প্রস্তুত, কিন্তু শপথ হচ্ছে না। এলাকার মানুষ ভোট দিয়ে তাদের বিধানসভায় পাঠিয়েছেন, কিন্তু একটা জটিলতার জন্য তারা বিধানসভায় শপথ হচ্ছে না। টেকনিক্যাল বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের জয়ী, অর্থাৎ তারা ইতিমধ্যেই বিধায়ক হয়ে গিয়েছেন। শপথটা একটা রুটিন প্রসেসের মধ্যে পড়ে, কিন্তু তারা ইতিমধ্যেই বিধায়ক। তো ফলে আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে তাদেরকে কেন এই জটিলতার মধ্যে পড়ে শপথে বিলম্ব হচ্ছে। তো যেটুকু খবর পেয়েছি, যেটুকু জানি, যে মাননীয় স্পিকার তিনি তার বক্তব্য জানিয়ে দিয়েছেন, যারা সংশ্লিষ্ট দুই বিধায়ক তারাও তাদের আবেদন করে দিয়েছেন, এবং সর্বশেষ যেটুকু জানি যে মহামান্য রাজ্যপাল এই মুহূর্তে কলকাতায় নেই, তিনি দিল্লিতে রয়েছেন কোনো কাজে, এবং আমরা আশাবাদী তিনি দিল্লি থেকে ফেরার পরই এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবেন এবং দুই বিধায়কের শপথের জটিলতা কেটে যাবে। আমি আবার বলছি, যেটুকু খবর জানি, মহামান্য রাজ্যপাল এই মুহূর্তে কলকাতায় নেই, তিনি দিল্লিতে কয়েকটি পূর্ব নির্ধারিত কাজে রয়েছেন। আমরা আশাবাদী তিনি কলকাতায় ফিরবেন এবং দ্রুত এই বিষয়টি নিয়ে তার পদক্ষেপ নেবেন, এবং দুই বিধায়কের শপথ নিয়ে যে জট রয়েছে সেটা তিনি কলকাতায় ফিরলেই কেটে যাবে। দ্যাটস অল। তিনি ফিরলেই আমি এইটুকু বলছি, যেটুকু জানা আছে, মহামান্য রাজ্যপাল কলকাতায় নেই, তিনি দিল্লিতে তার কোনো কাজে রয়েছেন। আমরা আশাবাদী যে তিনি কলকাতায় ফেরার পর দ্রুত এই জট কেটে যাবে এবং দুই বিধায়কের শপথের বিষয়ে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তো এখন মহামান্য রাজ্যপাল, তার সঙ্গে আমাদের বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক দ্বিমত থাকে, কিন্তু তিনি বয়সে বড়, তাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধাও করি। রাজনৈতিক মতপার্থক্য থাকলে সমালোচনা হবেই। তো এখন এই যে জটিলতা, যে দুই বিধায়কের যে শপথ গ্রহণ, এটা একেবারেই একটা রুটিন বিষয়। তো এই জটিলতা এলাকার মানুষ চাইছেন তারা বিধানসভায় যাক, ভোট দিয়েছে, বিধায়ক হয়ে গেছে, কিন্তু একটা জট রাজভবন কেন্দ্রিক হয়ে আছে, যেটা রাজ্যপাল সেই জটটা খুলতে পারেন। তো এখন তো উনি কলকাতার বাইরে, যেটুকু জানি কলকাতায় ফিরেই তিনি দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং এই দুই বিধায়কের শপথের বিষয়ে যে যা করণীয় তিনি তার নির্দেশ কলকাতায় ফেরার পরই দিয়ে দেবেন। সূত্রের খবর যে রাজ্যপালের সঙ্গে আপনার আজকেই ফোনে কথা হয়েছে? না, আমার সঙ্গে কারুর কোনো কথা হয়নি। আমি সম্পূর্ণভাবে আমার বিশ্বাস থেকে এই কথা বলছি যে তিনি ফেরার পরেই দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং তিনি এই দুই বিধায়কের শপথের যে জট, সেই জট যাতে খুলে যায় সেই জন্য তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দেবেন। দুই বিধায়ক এমনকি বিধানসভা এত দৃঢ়তার সঙ্গে বলতে পারছেন না কথা, কলকাতা ফিরলেই শপথের জট কেটে যাবে, আপনি বলছেন? আমি আবার বলছি যে দুই বিধায়ক তারা ইতিমধ্যেই বিধায়ক নির্বাচিত, আইনত তারা বিধানসভাতেও যেতে পারেন, কোথাও কোনো বাধা নেই, কিন্তু এটা একটা ঐতিহ্য রয়ে গেছে শপথের বিষয়টা। তারা দুজন বিধায়ক, তারা বিধানসভায় যেতে পারেন। এখানে অদ্ভুত কিছু টেকনিক্যাল বিধিনিষেধ বা একটা ঐতিহ্যের বিষয় রয়েছে। তো মানুষ চাইছেন যাকে ভোট দিয়েছেন তারা বিধানসভায় যান। তো এখন রাজভবন কেন্দ্রিক একটা জটিলতা হয়েছিল, তো এখন সেই জটিলতা বিধানসভা স্পিকার তার বক্তব্য সবিনয়ে জানিয়ে দিয়েছেন।
নবনির্বাচিত বিধায়করাও তাদের আবেদন করে দিয়েছেন এবং রাজভবন কেন্দ্রিক কিছু জটিলতা ছিল, যেটার বিষয়ে আমরা একমত হতে পারছিলাম না। তো আমি আবার বলছি, আজ সর্বশেষ বিকেলে, এখন বিকেল 3টে বেজে গেছে, আমি আপনাদের এইটুকুই বলতে পারি আপনাদের প্রশ্নের উত্তরে, যেটুকু জানি মহামান্য রাজ্যপাল কলকাতায় নেই, তিনি দিল্লিতে কিছু তার জরুরি কাজে ব্যস্ত আছেন বলে জানতে পেরেছি। তিনি কলকাতায় ফিরলেই দুই বিধায়কের শপথ নিয়ে জট খুলে যাওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী এবং এটুকু বিশ্বাস রাখছি রাজ্যপাল কলকাতায় ফিরেই এদের শপথের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেবেন। তাহলে কিন্তু কুণাল ঘোষের হুঁশিয়ারির পর অনেকটাই নমনীয় হলেন। না না, এর মধ্যে কোনো বিষয় নেই। রাজ্যপাল, শুনুন, রাজ্যপালের সঙ্গে এই রাজনৈতিকভাবে একটা বিবাদ থাকে, রাজনৈতিকভাবে তার কিছু বক্তব্য আমাদের পছন্দ হয় না ইত্যাদি, ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে আমার যোগাযোগ থাকে ইত্যাদি, কিন্তু এই সব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকু বলতে পারি, রাজ্যপাল কলকাতায় ফেরার পর দ্রুত দুই বিধায়কের শপথের জট খোলা নিয়ে নির্দেশ দিয়ে দেবেন বলে আমি আশাবাদী। সকলে বলছে যে চিঠি চাপাটি যতই হোক, আপনি যতক্ষণ না আনটোল্ডের কথা বলেছিলেন, এই যে আশাবাদী বিষয়টাও তৃণমূলের অন্দরে ছিল। সব ভালো যার শেষ ভালো হয়, আমরা সেটা আশা করব। সব ভালো যার শেষ ভালো হবে। রাজ্যপাল একজন সিনিয়র মানুষ, প্রাক্তন আমলা, তিনি এসছেন, তার কিছু ভূমিকায় আমাদের আপত্তি থাকে, আমরা আপত্তি জানাই, কিছু বিষয় আবার অন্যরকম হয়। তো সেই ক্ষেত্রে রাজ্যপাল এই জট যেটা রয়েছে, আমরা আমাদের বক্তব্য জানিয়েছি, বিধানসভার স্পিকার তার বক্তব্য জানিয়েছেন, বিধায়করা তার বক্তব্য জানিয়েছেন, ফলে রাজ্যপাল মাননীয় তিনি দিল্লিতে আছেন, কলকাতায় ফিরবেন, তার 2-4টে কাজ আছে বলে শুনেছি ওখানে। কলকাতায় ফেরার পরই দ্রুত তিনি তার সিদ্ধান্ত, এই দুই বিধায়কের শপথের জট কাটাতে তার সিদ্ধান্ত, শপথ কোথায় হবে, কিভাবে হবে, কে নেওয়াবে, শপথের সিদ্ধান্ত তিনি জানিয়ে দেবেন বলে আমি আশাবাদী। ফলে সব ভালো যার শেষ ভালো হবে, সেটাই আশা করি। চোপড়া কাণ্ডে এটা নিয়ে যেটা হচ্ছে, মানে আপনি কি আশাবাদী যে আর আনটোল্ড স্টোরি আর প্রকাশ করার দরকার হবে না, তার আগেই শপথ হয়ে যাবে? এটা শুধু যদি ক্লিয়ার করে দেয়। আমি এটুকু আশাবাদী এবং আমি একজন মানে রাজনীতি সচেতন নাগরিক হিসেবে আশাবাদী যে রাজ্যপাল দিল্লিতে কিছু কাজে রয়েছেন, তিনি ফেরার পর এই দুই বিধায়কের শপথ কেন্দ্রিক জট, যেটা বিধানসভা থেকে মাননীয় স্পিকার এবং দুই বিধায়ক তারা ইতিমধ্যেই কমিউনিকেট করেছেন, রাজ্যপাল কলকাতায় ফেরার পর দ্রুত তার সিদ্ধান্ত, কোথায় শপথ হবে, কবে শপথ হবে, কে শপথ নেওয়াবেন, এটা খুব দ্রুত দিল্লি থেকে তিনি ফেরার পরই এই সিদ্ধান্ত তিনি জানিয়ে দেবেন। সেই ব্যাপারে আমি আশাবাদী। ফলে সব ভালো যার শেষ ভালো। রাজ্যপাল পদেরও একটা গরিমা রয়েছে, বিধানসভার স্পিকার পদের একটা গরিমা রয়েছে, বিধায়কদের একটা গুরুত্ব রয়েছে। সব ভালো যার শেষ ভালোর মধ্যে দিয়ে যদি আর 2-3 দিনের মধ্যে বিষয়টা মিটে যায় তো খুবই ভালো। ঘটনা ঘটেছে এবং বিধায়কের যে মন্তব্য, সব মিলিয়ে কি বলবেন? রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করছেন, বলছেন কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে তা তাকে জানাতে। দেখুন, এখানে চোপড়া যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে, বাজে ঘটনা ঘটেছে, কুৎসিত ঘটনা ঘটেছে। রাজ্য সরকার, প্রশাসন, পুলিশ, তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থা নিয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, আর কে জড়িত তদন্ত চলছে। মূল অভিযুক্তকে 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, আইসি চোপড়াকে শোকজ করা হয়েছে, নিগৃহীতাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে, যা যা করণীয় প্রত্যেকটাই করেছে। রাজ্যপাল তিনি তার মতো করে যদি রুটিন কোনো চিঠি দিয়ে থাকেন
তার যথাযোগ্য জবাব যদি প্রশাসনের তরফ থেকে প্রয়োজন মনে হয় সেগুলো চলে যাবে। তার কারণ পুলিশ যা যা করণীয় সেই কাজগুলো পুলিশ করেছে এবং এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা একটা সামাজিক ব্যাধির মতো অপরাধ। যে করেছে এই জিনিস বাড়তে যায় না, ভেবেছেটাই কি? এটা প্রকাশ্যে এইভাবে একজন মহিলা বা যদি একটি পুরুষ এবং একজন মহিলা তাদেরকে এইভাবে মারা হবে? এ হতে পারে কখনো? কেন মারা হবে? কি জন্য মারা হবে? যদি তারা যদি স্বামী স্ত্রী হন, তারা যদি স্বামী স্ত্রী নাও হন, তাদের যদি সম্পর্ক তথাকথিত বৈধ হয়, তথাকথিত বিতর্কিত হয়, এরা কারা? এ কে? ক্ষমতা হয় কি করে এসব ব্যাপারে নাক গলাবার? এইভাবে বসে, আর যারা বসে চেয়ার টেবিল পেতে বসছে এদেরও উচিত পুলিশের বুক করা, ধরা। এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগের ধারা এদের ওপরে দেওয়া উচিত। এ একা বলে নয়, এর সঙ্গে এইটার সঙ্গে জড়িত বলে যারা চেয়ার পেতে ছিল তাদেরও এর মধ্যে ধরা উচিত। কোনো অবস্থায় যদি কেউ বলে থাকেন যে মহিলা তার জন্য খারাপ হচ্ছিল, তার চরিত্র বা তার জন্য খারাপ হচ্ছিল গ্রাম, তারা বলার কে? তারা বিচার করার কে? কোথাও কোনো কিছু হলে পুলিশের কাছে খবর আসবে, পুলিশকে বলা হবে এই মাতব্বরি কারা করছে, কাদের এত বড় সাহস হয় গ্রামের মধ্যে প্রকাশ্যে। ভেবেছে এটা কি? এটা কি জমিদারি নাকি যে গ্রামের মধ্যে প্রকাশ্যে চেয়ার পেতে বসে এতগুলো লোকের সামনে একজন পুরুষ এবং একজন মহিলাকে এত বড় দাদা হয়ে গেছে, এত বড় দাদাগিরি? এই সাহস হয় কি করে? এদের হাত ভেঙে দেওয়া উচিত যাতে দ্বিতীয়বার কোনো মহিলার গায়ে এইভাবে কেউ হাত না তুলতে পারে। পুলিশ, আমরা ধন্যবাদ দিচ্ছি, পুলিশ যাবতীয় যা যা ব্যবস্থা নিচ্ছে ঠিক ব্যবস্থা নিচ্ছে। কোনো রাজনৈতিক দলের কোনো নেতার কোনো জনপ্রতিনিধির উচিত নয় এগুলোকে সমর্থন করে বা এগুলোর ডিফেন্ড করে কোনো রকম বিবৃতি দেয়া। কোনো অবস্থায় এই জিনিস সমর্থন করা যায় না। পাশাপাশি দয়া করে সিপিএম, বিজেপি এরা যেন এইসব বিষয়ে কথাবার্তা না বলে, বিরোধীরা যেন কথাবার্তা না বলে। সিপিএম, তোমাদের সময় কতগুলো হয়েছে ছেলে ধরা বলে আনন্দমার্গী সন্ন্যাসী, 17 জন সন্ন্যাসী, 2 জন সন্ন্যাসীকে পিটিয়ে খুন, পুড়িয়ে খুন, এই সিপিএম জমানায় হয়েছে। বিজেপির চারপাশে মহিলাদের উপর অকথ্য অত্যাচার চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম, বিজেপি, কংগ্রেস বিরোধীদের কিছু বলার মুখ নেই। এটা সামাজিক অপরাধ, অন্যায় হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশ, দল, প্রশাসন, মুখ্যমন্ত্রী কঠোরতম ব্যবস্থা নিয়েছেন। আর একটা কথা, দয়া করে এর সঙ্গে হিন্দু মুসলমান জড়াবেন না, দয়া করে এর সঙ্গে হিন্দু মুসলমান জড়াবেন না। যে ঘটনাটি ঘটেছে যদি মুসলিম সমাজে ঘটে থাকে তাহলে হিন্দুরাও মনে রাখুন যে সতীদাহ প্রথা বলে এমন একটা প্রথা ছিল যেখানে খোলকট্টাল বাজিয়ে সবাই হাততালি দিয়ে এক মহিলাকে পুড়িয়ে মারত। 8এর দশক পর্যন্তও কিন্তু ভারতবর্ষের বুকে সেই প্রথা হিন্দু সমাজে দেখা গেছে। ফলে দয়া করে সামাজিক রোগকে সামাজিক রোগ বলুন, হিন্দু না মুসলমান এই ধর্মের রং দেখতে যাবেন না। যেখানে দেখা যাচ্ছে যে এই জেসিবি বা এই তাজমুল প্রচুর লোক মহিলাদেরকে এই ধরনের অত্যাচার করতো এবং মুক্তিপণ আদায় করতো। এই ভিডিও ভাইরাল না হলে তো অ্যারেস্টও হতো না বা এই সম্পর্কে প্রকাশও হতো না। এবং এই ভদ্রলোক একদম বিধায়ক হামিদুলের একদম ঘনিষ্ঠ বলে পরিচিত এলাকায়। এর সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে বা তার মদতদাতা বলে যারা যারা পরিচিত তাদের বিরুদ্ধেও যথাযথ তদন্ত দরকার। কারণ এই বিক্ষিপ্ত ঘটনাগুলো, এই দাদাগিরি, এই এলাকা ভিত্তিক কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং চরিত্রের জন্যই দল বা সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়। কেন ওখানে পুলিশ এই ধরনের ঘটনা বাড়তে দিয়েছে? কোন কারণে এই 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 লোকটা এতখানি দাদাগিরি করতে সাহস পায়? কোনো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে, সেগুলো সামনে আসবে, আর তার জন্য সর্বত্র সরকারকে বা দলকে বিড়ম্বনায় পড়তে হবে। এই জিনিস চলতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে
হয়তো বিচ্ছিন্ন ঘটনা, হয়তো সারা বাংলার 3-4টে পকেটে যদি আদৌ ঘটে থাকে, কিন্তু সময় থাকতে পুলিশ এবং দলের দায়িত্বশীল ব্যক্তিদের এই জায়গাগুলো চিহ্নিত করে এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত। একটা ঘটনা ঘটবে, তারপর এটা সবাই জানতে পারবে এবং তখন পুলিশ সমালোচিত হবে, আবার পুলিশকে গিয়ে ধরতে হবে, এই জিনিস হতে পারে না। বলা হচ্ছে যে পুলিশি নেটওয়ার্ক সেখানে ফেল, তার কারণ হচ্ছে এর আগের একাধিক ঘটনা ঘটেছে, তখন পুলিশ জানতে পারছে না যে গ্রামের মধ্যে এই ধরনের অত্যাচার এই ঘটনাগুলো থেকে সেটা হতে পারে সন্দেশখালীর শাহজাহানের জমি বিতর্ক, নারী নির্যাতনটা সাজানো, বাট জমি বিতর্ক যেটুকু ছিল, আবার এই যে দেখা যাচ্ছে চোপড়ার যে এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো, এগুলো সময় থাকতে সেই এলাকার সংগঠনের এবং পুলিশ প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। না হলে এগুলো পরবর্তীকালে দল এবং সরকারের বিড়ম্বনার কারণ হয়। দল কিন্তু এগুলো মদত দিচ্ছে না, মুখ্যমন্ত্রী মদত দিচ্ছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় মদত দিচ্ছেন না। তাহলে এলাকায় কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে এই ধরনের দাদাগিরির কোনো প্রয়াস তৈরি হলে এদের সম্পূর্ণভাবে এদের এই দাদাগিরি গুঁড়িয়ে দেওয়ার দায়িত্ব পুলিশের, এদের এই দাদাগিরি শেষ করে দেওয়ার দায়িত্ব পুলিশের, এবং ওই এলাকায় আমাদের সংগঠনেরও যারা আছেন তাদেরও কিন্তু সচেতন হয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। বিধায়কের কথা আরো বলা যাচ্ছে। আমি আবার বলছি, আমি নাম করে কিছু বলবো না, দল গোটা বিষয়টা দেখছে, কিন্তু পরিষ্কার কথা, কোনো নেতা, কোনো জনপ্রতিনিধি কাউকে কোনো অবস্থায় এই ঘটনাকে কেউ যেন কোনো অবস্থায় ডিফেন্ড না করতে যান, কোনোভাবে এদের যেন আড়াল করার চেষ্টা না হয়। এই ঘটনা খারাপ ঘটনা, জোরে বলতে হবে খারাপ ঘটনা, পুলিশের হাত শক্তিশালী করতে হবে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে, তাকে সমর্থন করতে হবে। তাজিমুলের বিরুদ্ধেও এর আগে 12টা মামলা, সেই কারণেই তো আইসিকে শোকজ করা হয়েছে। কেন ওখানে ওই ছেলেটি বাড়লো, এত দাদাগিরি সাহস হলো, এত বেপরোয়া হয়ে গেল, সেগুলো পুলিশি ব্যর্থতা আছে কিনা সেগুলো পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। বারবার জামিন হয়, আবার বারবার বলছি তো পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। আবার এমন কিছু করে ফেলে যে অপরাধগুলো হয়তো সেগুলো আপনি কতদিন তাকে গ্রেপ্তার করে রাখবে, সে তো আজ না হলে কাল জামিন হবেই। পুলিশেরও অনেক বাধ্যবাধকতা আছে, কিন্তু পুলিশ এবং সাংগঠনিক আমাদের নেতৃত্ব তারা সমন্বয় রেখে যদি এই ধরনের বাড়াবাড়িগুলো গোড়াতেই বন্ধ করে দেয়, তাহলে এই বিড়ম্বনা হয়, এগুলো ফেরত আসে না। এই যে আমিনুলের কথাবার্তা, জেসিবিকে সরাসরি দল নজর রাখছে। আমরা শুধু বারবার বলছি, কোনো জনপ্রতিনিধি, কোনো নেতা যেন এই ব্যক্তিকে বা এদের কাণ্ড কারখানাকে আড়াল করার চেষ্টা না করেন, এদের সমর্থনে বিবৃতি না দেন। দল গোটা বিষয়টায় নজর রাখছে, দল এসব আচরণে অত্যন্ত বিরক্ত এবং দল কোনো অবস্থায় এ ধরনের কাজকর্মকে প্রশ্রয় দেয় না। বাংলায় দেখা যাচ্ছে যে গণপিটুনির মতো একটা বড় ঘটনা। হ্যাঁ, গণপিটুনি আমরা কিছুতেই সমর্থন করি না, এটা একটা সামাজিক ব্যাধি। এটা অতীতেও দেখা গেছে, অন্য রাজ্যেও দেখা গেছে, বাম জমানাতেও দেখা গেছে। কিছু লোক একটা হুজুগ করে এগুলো করতে চাইছেন, এগুলো সমর্থন করা যায় না। পুলিশ প্রশাসন মাইকিং করছে, ব্যবস্থা নিচ্ছে। যদি কাউকে কোনো অপরাধ করেছেন বলে মনে হয় এবং তথ্য প্রমাণ সহ ধরা পড়ে, দয়া করে তাকে পুলিশের হাতে তুলে দিন। সেখানে এই ধরনের কাউকে, দুদিন আগে 2 মহিলাকে মারা হলো, একজন মাকে মারা হলো ছেলে ধরা বলে, তাকে পেটানো হলো এক মহিলাকে। কোন বীরপুঙ্গবরা এগুলো করেন? কোন বীরপুঙ্গবরা? তাদের কে দায়িত্ব দিয়েছে এইগুলো করার? কেন পিটিয়ে মারা হবে? কেন গায়ে হাত দেওয়া হবে? কেন হস্টেলের মধ্যে? যারা করছে আমরা বিস্মিত। শিক্ষিত সচেতন ছেলেপুলে, ভালো ছাত্র, তারা এইসবে জড়াচ্ছে। সামাজিক ব্যাধি, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এগুলো অতীতেও আমরা বাম জমানায় দেখেছি, বিজেপির রাজ্যগুলোতেও দেখছি। এগুলোকে থামিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন চেষ্টা করছে, আমরাও সার্বিকভাবে এর নিয়ে প্রচারে থাকছি। এর সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। আমাদের এই বাংলায় আমরা দেখেছি ছেলে ধরা সন্দেহে আনন্দমার্গী সন্ন্যাসীদের বিজন সেতুর উপর 17 জন সন্ন্যাসী, 2 জন সন্ন্যাসিনীকে পিটিয়ে মারা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে। আমরা অন্য রাজ্যে দেখেছি, আমরা গুজরাটে দেখেছি, বিলকিস, তার ধর্ষণকারী এবং তার
বাড়ির লোকদের খুন করা লোকদের যাবজ্জীবনের পর জেলে খুলে দিল গেট, মালা পরিয়ে তাদের নিয়ে চলে যাওয়া হলো। এগুলো তো আমরা দেখছি। অন্য জায়গায় পিটিয়ে মারা, ছেলে ধরা সন্দেহ আমরা দেখছি, বিজেপি বা অন্যান্য রাজ্যেও আমরা দেখেছি। এগুলো সামাজিক ব্যাধি। ফলে রাজ্যের আইন শৃঙ্খলার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। আজ থেকে দেশে নতুন আইন পুলিশি ক্ষেত্রে আইপিসিকে চালু করা হলো, তা নিয়ে আইনজীবীদের একাংশ, বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও দিয়েছিলেন, তো তারপরে দেখা গেল গোটা দেশ জুড়ে এটিকে একটা থেকে প্রয়োগ করা। অগণতান্ত্রিক ভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করে এবং গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে ন্যায় বিচারের চিরকালীন কাঠামোকে নস্যাৎ করে তৃণমূল কংগ্রেস সহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের বিরোধীদের কথা অগ্রাহ্য করে গায়ের জোরে নতুন দণ্ডবিধি চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর পেছনে গূঢ় অভিসন্ধি, পরিকল্পনা, চক্রান্ত রয়েছে। এতে ন্যায় বিচার স্বাভাবিক পদ্ধতি যেমন বিঘ্নিত হবে, পাশাপাশি এই পুরনো আইনে চলতে থাকা মামলাগুলি এবং নতুন উদ্দেশ্য প্রণোদিতভাবে যাদের গায়ে লাগানো হবে, যাদের গায়ে কথায় কথায় দেশবিরোধী ইত্যাদি ইত্যাদি তকমা লাগানো হবে, এই সব মিলিয়ে একটা চূড়ান্ত জটিল পরিস্থিতি আইনি হওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেশের সুস্থ বুদ্ধি সম্পন্ন ন্যায় বিচারের পন্থী যারা আইনজীবী এবং বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত, তারাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী নেতা নেত্রীদের সঙ্গে সুর মিলিয়ে তারাও এর প্রতিবাদ শুরু করেছেন। কিন্তু গায়ের জোরে এই কাজটা চাপিয়ে দিচ্ছে কেন্দ্রের সরকার। বিরোধীরা বলছে যে রাজনৈতিক প্রশ্রয়, সেই প্রশ্রয়ই তাজিমুদ্দের বেপরোয়া করে তুলেছে। কোর্টে যখন তাকে তোলা হচ্ছে তার শরীরী ভাষায় মানে মানে মনে হচ্ছে যে তার মানে কিছুই সে করেনি। অ্যারেস্ট করা হয়েছে, দেখা গেছে সিপিএম এর সময় গণপিটুনি হয়নি, সিপিএম এর সময় আনন্দমার্গী হত্যা থেকে শুরু করে পরের পর গণহত্যা, গণধর্ষণ এগুলো হয়নি। বেলগাছিয়ায় জোড়া খুন, ভুলে গেলেন কমরেড? ভুলে গেলেন বেলগাছিয়ার জোড়া খুন? পিটিয়ে মারা সালিসি সভার নামে সিপিএম ভুলে গেল? বেলগাছিয়ায় নাম করে করে বলতে হবে। সালিসি সভার নামে সন্ধ্যাবেলা ডেকে পাঠিয়ে কলকাতা শহরের ওপর পিটিয়ে জোড়া খুন। বিজেপি রাজ্যগুলোতে কি হচ্ছে এগুলো সব ভুলে গেলেন? বিজেপি, সিপিএম, কংগ্রেস জমানা এসব ভুলে গেলেন? এখানে আইন শৃঙ্খলার কোনো সমস্যা নেই, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। রাজনৈতিকভাবে কোনোভাবে এদের প্রশ্রয় দেওয়ার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ নন। তিনি বারবার সতর্ক করছেন, অভিষেক বারবার সতর্ক করছে, পুলিশ অ্যারেস্ট করছে, কিন্তু আমরা বারবার যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এত বড় দল, এত বড় সমাজ, এত বড় রাজ্য, এখানে এলাকা ভিত্তিতে পুলিশ আরো সতর্ক হন। এই ধরনের স্থানীয় দাদাগিরি যাতে বাড়তে না পারে, অন্যায় দাদাগিরি যাতে বাড়তে না পারে, আমাদের নেতারাও দায়িত্বশীল হন, সবাই মিলে এই সিস্টেমটাকে যাতে ঠিকঠাক রাখা যায়। হয়ে গেছে আমাদের লাস্ট আছে, সেটা হচ্ছে যে দাদা মানিকতলাতে তো ভবানীপুরের মতো প্রচুর ভিন্ন ভাষাভাষী লোক থাকে এবং প্রচুর আবাসন থাকে। যেহেতু পুরো এলাকার মধ্যে ভোটে একটা এক্সপেরিমেন্ট হবে উপনির্বাচন, আপনার এই জায়গাগুলোতে কি প্রচারে কোনো স্ট্র্যাটেজি নেবেন? দেখুন, মানিকতলা বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এখন লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার কিছু কিছু জায়গায় কিছু কিছু বহুতল, কিছু কিছু আবাসন, কোথাও কোথাও হয়তো আমরা একটু কম ভোট পেয়েছি বা ভোটারের কিছু কিছু জায়গায় একটু প্রবণতা অন্য ছিল। তো তার জন্য নিশ্চিতভাবে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই ভোটারদের কাছে, মাননীয় ভোটারদের কাছে আমাদের কর্মীরা, আমাদের প্রার্থী সুপ্তি পাণ্ডে তিনি যাচ্ছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে এবং যে যে বিষয়গুলি তাদের সঙ্গে জনসংযোগ এবং সরাসরি আলোচনার মাধ্যমে তাদের সমর্থনটা আবার আমরা পাবো, সেই কার্যকরীভাবে সেগুলি করা হচ্ছে। প্রার্থী যাচ্ছেন, জনসংযোগ করছেন, কখনো কোনো আবাসনের সামনে সভা হচ্ছে, আবার কোথাও যেখানে হয়তো আবার হিন্দি ভাষাভাষী রয়েছেন তার জন্য একটা বিশেষ টিম তৈরি করা হয়েছে আমাদের নেতৃত্বের, তারাও যাচ্ছেন। কোথাও কোনো হাউজিংয়ে ডোর টু ডোর হচ্ছে, কোথাও আবার তাদের কমিউনিটি হলে অধিবাসীদের, বাসিন্দাদের ডেকে খোলাখুলি কথাবার্তা বলা হচ্ছে। ফলে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। কোনো কারণে
সাময়িকভাবে কোনো জায়গায় যদি কেউ আমাদের ভোট নাও দিয়ে থাকেন, এই স্পেশাল টিমের জনসংযোগ, প্রার্থীর নিবিড় জনসংযোগ, ইস্যু ভিত্তিক আলোচনা, বাড়ি টু বাড়ি আলোচনা, হাউজিং টু হাউজিং আলোচনা, এতে আবার মানুষ এই বাই ইলেকশনে পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকেই ভোট দেবেন। বুঝিয়ে যে হত্যাকাণ্ড ঘটেছিল এনআরএসে, আর স্ত্রী বলছেন যদি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তি ব্যবস্থা করা যেত তাহলে হয়তো আজকে এই ধরনের ঘটনাগুলো আর ঘটত না। শাস্তি পাচ্ছে না অভিযুক্তরা, সেই জন্যই অনেকে বেপরোয়া হয়ে উঠছে। আর একটা ঘটনা, দেখুন, যাকে আপাত দৃষ্টিতে যার মৃত্যু হচ্ছে তার কাছের লোকেরা সবসময় বাড়তি আবেগতাড়িত থাকবেন এবং সেটাই স্বাভাবিক, তাদের যন্ত্রণাটা তো তাদের। তো ফলে তাঁরা যাদেরকে দোষী ভাবছেন বা দোষী বলছেন, বিচার ব্যবস্থার মধ্যে তাদের দোষী প্রমাণ করাটা খুব সহজ কাজ হয়তো নয়। নিশ্চিতভাবে পুলিশ এবং সরকার পক্ষের আইনজীবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার সেখানে ওই মামলাতেই ধরা পড়া এমন কিছু ডাক্তারি ছাত্র আছেন, তারা আবার নির্দিষ্টভাবে বলছেন যে এই ঘটনাটা একভাবে ঘটে গেছে, কিন্তু তারা এতে খুনে জড়িত নন। ফলে এগুলোকে এত সরলীকরণ করে এটা করা যায় না, যে নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া। দেখুন, আমাদের এটাও তো রয়েছে যে দোষী শাস্তি না পেলে শাস্তি না পাক, দোষী দরকার হলে শাস্তি পাক, কিন্তু কোনো নির্দোষ যেন শাস্তি না পেয়ে যায়, এই যে বিচারের মূল ধারাটা রয়েছে। ফলে সেই জায়গায় খুঁটিনাটি করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়। পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করেছে কোরপান কেসটাতে, এবং সেই সংশ্লিষ্ট যে জুনিয়র ডাক্তাররা ছিল তাদেরও নিজস্ব লজিক আছে, তার মধ্যে দিয়ে আইনে গিয়েছে। दादा, चोपड़ा इंसिडेंट का जो मेन एक्यूज्ड है वो स्ट्रॉन्ग टीएमसी वहां का माना जा रहा है, जिसको पूरा देखिए चोपड़ा इंसिडेंट हम लोग पूरा कंडेम करता है, विरोध कर रहा है, और पुलिस जो किया है हम लोग पूरा सपोर्ट कर रहा है। जो मेन एक्यूज्ड वो अरेस्ट हुआ है, आईसी चोपड़ा शोकॉज हुआ है, जो विक्टिम है उसका पुलिस प्रोटेक्शन का बंदोबस्त हुआ है। तो जो पुलिस का करना था इन्वेस्टिगेशन चल रहा है। जो इंसिडेंट हुआ है वो नहीं होना चाहिए था। जो लोग वहां पर चेयर में बैठ के वो देख रहे थे, उनको भी इस केस से जुड़ने का जरूरत है। वो क्या कर रहे थे? मजा देख रहे थे। एक आदमी दादागिरी कर रहे थे तो उसका सब वहां पर मजा ले रहे थे। तो पुलिस वो कर रहा है, ये बंगाल है। हमारा पुलिस, ममता जी पूरा, देखिए पहले सीपीएम जमाने में ऐसा बहुत बहुत इंसिडेंट हुआ है। वो 17 आनंद मार्गी मॉन्ग सन्यासी, उसको पिटाकर मार दिया था, जलाकर मार दिया था, ये किडनैपर बोलकर। ये सीपीएम जमाने में भाजपा का स्टेट में क्या हो रहा है वहां पर। लेकिन यहाँ पे पुलिस एक्शन ले रहे हैं, पूरा एक्शन ले रहे हैं, और हमारा पार्टी, हमारा गवर्नमेंट, हमारा लीडर, हमारा सुप्रीमो पूरा कंडेम कर रहा है। इसका बीच में कोई पॉलिटिक्स नहीं है, ये सोशल प्रॉब्लम है। हम लोग इसका विरोध में है, हम लोग खिलाफ है, और हम लोग इसको बंद करने के लिए जो करना चाहिए था पुलिस, एडमिनिस्ट्रेशन और पार्टी वो कर रहे हैं। आपने बोला कि जो लोग देख रहे थे उनके खिलाफ भी एक्शन हो, तब तो टीएमसी एमएलए उन्होंने भी पूरा सपोर्ट किया है, उनके खिलाफ एक्शन होना चाहिए। देखिए, वो जो बात है हमारा पार्टी देख रहे हैं, लेकिन किसी पॉलिटिशियन को ये इंसिडेंट को गार्ड करना, डिफेंड करना, ये उचित नहीं है। हम लोग ये सपोर्ट नहीं करेंगे। दादा, आपने एक अनटोल्ड स्टोरी के बारे में बोली है राज्यपाल को लेकर, उसका वक्त कब आएगा, और वो अनटोल्ड स्टोरी आप कब तक बोलेंगे? देखिए, गवर्नर साहब एक सीनियर सिटीजन है, उनका जो पॉलिटिकल थोड़ा लाइन है उसके हम विरोध करते हैं, लेकिन पर्सनली हमारा साथ कम्युनिकेशन है। लेकिन
इस बारे में, इस ओथ टेकिंग के बारे में हमारा साथ कोई बात नहीं हुआ। हम लोग ये विश्वास करते हैं जो हमारा जो स्पीकर साहब है उन्होंने अपील किया, जो एमएलएज है उन्होंने भी अपील किया, और आज हमारा पास जो इन्फॉर्मेशन है, आई एम कॉन्फिडेंट दैट ऑनरेबल गवर्नर साहब आप दिल्ली में हैं, दिल्ली में वो कुछ पूर्व निर्धारित काम से है, वो कलकत्ता लौटने के बाद ही तुरंत वो ये जो इशू चल रहे हैं उनके ऊपर वो डिसीजन लेंगे, और ये जो विरोध चल रहा है, ये जो एक कम्युनिकेशन गैप जो तैयार हुआ है, उससे वो प्रॉब्लम सॉल्व हो जाएगा और ओथ टेकिंग हो जाएगा। 3 criminals law bill वो नहीं हो, ठीक है, वो दिल्ली में हो जाएगा। যে রাজ্যপাল কেন্দ্রকে চিঠি লিখে যে রাজভবনে যে শিলতানি ঘটনা, সেই ঘটনায় যে তদন্তকারী অফিসার ডিসি তার অপসারণ এবং কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে দিল্লিকে চিঠি লিখেছে। তো ওইরকম ভাবে হয় নাকি? এ তো এগুলো তো খুব বোকা বোকা কথাবার্তা। যেখানে একটা কোনো ঘটনা ঘটছে তো আমি ওখানে গিয়ে ইয়ে করলাম, পাড়ায় আমি কোথায় একটা কি করেছি, তারপর আমি জেঠুর বাড়ি গিয়ে নালিশ করছি, জেঠু ওকে বকে দাও। এইভাবে এইসব হয় নাকি? তো এইসব ছেলে মানুষই কাজকর্ম। বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং, তাকে আর সিআইডি এনেছে হেফাজতে, তাকে আদালতে তোলা হচ্ছে, যখন সিআইডিকে হুমকি দিচ্ছে। কড়া দুষ্টু লোক, এইসব বেপরোয়া লোকজন, আর 3-4খানা স্টেট জুড়ে এরা সব ওই দিক থেকে কারবার করে, আর এইগুলো এসে বাংলায় এসে ডিস্টার্ব করতে যায়, আর্মস দিয়ে লোক পাঠায়, ডাকাতির ট্রেনিং দেয়, হ্যাঁ কীভাবে ডাকাতি হবে সেগুলো সব ট্রেনিং দেয় অন্য রাজ্যে, আর এ রাজ্যে এসে লোক পাঠায়। তো ফলে এইসব কাজকর্ম যারা করে সাহস বেড়ে আছে। এগুলো সব 3-4টে স্টেট, 4-5টা স্টেট জুড়ে এরা সব ঘোরাফেরা করে। পশ্চিমবঙ্গের পুলিশের হাতে পড়েছে, সব ঠিক হয়ে যাবে। অর্জুন সিংয়ের সঙ্গে তার জলসা কেসের অভিযোগ উঠেছে, তাহলে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেন যে অর্জুন সিংকে তিনি চেনেন। এই সম্পূর্ণ তাঁর এবং অর্জুন সিং এর ব্যাপার, চেনেন বলবেন কি চেনেন না বলবেন সে আমি কি করে বলবো।